এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, কোথায় গেছিলি তুই? সারা রাত বাসায় না থেকে হুট করে বাসায় এসে এরকম ষাঁড়ের মতো চিল্লানো শুরু করছো কেন? আমি ষাঁড়ের মতো চিল্লাবো না বাঘের মতো চিল্লাবো সেটা আমার ব্যাপার। আমি ডাক দিলে তুই সঙ্গে সঙ্গে আমার সামনে আসবি। নিয়ে আসছে শ্বশুর বাড়ি আবদার, আমি পারবো না। পারবি না? তুই পারবি না? তোর কি রে জাঙ্কুক, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? বলতে বলতে মিসেস জিন ওদের দিকে এগিয়ে এলো। জাঙ্কুক থেকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু ওর মাকে দেখে কথা বলা থামিয়ে দিল। কি হয়েছে জাঙ্কুক, কখন এলি তুই? এই তো এই মাত্রই এসেছি। মামুনি দেখো না, এসে আমার সাথে ঝগড়া করা শুরু করে দিচ্ছে। কি রে জাঙ্কুক, ওর সাথে ঝগড়া করছিস কেন? আম্মু আমি ওর সাথে ঝগড়া করছি না। আমি আসার পরে ওকে কতগুলো ডাক দিছি, ও একটা ডাকের শুনেনি। কেন রে মা, শুনিস নি কেন? আরে মামুনি আমি তো এখানেই আসছিলাম। আম্মু তোমার এই আদর না বাদ দাও। আমি ওকে কখন যেন ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। এই বলতে বলতেই জাঙ্কুক নিজের রুমের দিকে হাঁটা দিল। পেছন থেকে তে জোরে চিল্লিয়ে বলে উঠলো, বললেই হলো বাসা থেকে বের করে দেবে। থাক না, ও এমনি বলছে। আমি থাকতে তোকে কে বাসা থেকে বের করবে বল? মামুনি আমি ভার্সিটিতে যাব, অনেকদিন হলো ভার্সিটি যাই না, আর আমার সামনে এক্সামও, প্লিজ যাই। এর কথা শুনতেই জাঙ্কুকের হাঁটা সঙ্গে সঙ্গে থেমে গেছে। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে বলতে লাগলো, তোর ভার্সিটিতে যাওয়া একদম নিষেধ। তুই এই বাড়িতেই থাকবি, এই বাড়িতেই খাবি, আর এই বাড়িরই কাজ করবি। তোর পড়াশোনা একদম বন্ধ, তুই একদম ভার্সিটিতে যেতে পারবি না। মামুনি দেখছো আমার সাথে কেমন করে? আর জাঙ্কুক এভাবে বলছিস কেন? ভালো করে বল। আমার মুখ দিয়ে এত ভালো কথা আসে না আম্মু। আর তুমি ওকে এত লাই দিও না। ওকে লাই দিলে না বান্দরের মতো মাথায় উঠে নাচবে। শালির ঘরে শালি, আমাকে বাদ দিয়ে অন্যের হাত ধরতে যাওয়া। মনে মনে কথাটা বলতে বলতেই জাঙ্কুক নিজের রুমে চলে গেছে। এদিকে তে ঠোঁট ফুলিয়ে মিসেস জিনের দিকে তাকিয়েছে। তুই চিন্তা করিস না আম্মু, আমি জাঙ্কুকে বুঝিয়ে বলবো। আর কয়েকটা দিন দে। কিন্তু মামুনি তোমার ছেলে তো বললো আমাকে পড়াশোনা করতে দেবে না, এটা কেমন কথা বলো তো? আমি জাস্ট একটা এইটুকু ভুল করেছি, তাই বলে কি এমন করবে আমার সাথে? আমি কি কিছু জানতাম নাকি বলো? ও না বলে, এখন তোর উপরে একটু রেগে আছে, পরে সব ঠিক হয়ে যাবে। আমার ওদিকে আবার কাজও আছে, যা তুই তো রুমে যা। বলে মিসেস জিন কিচেন রুমের দিকে হাঁটা দিল। আর এদিকে তে ঠোঁট ফুলিয়ে আস্তে আস্তে নিচের রুমে চলে গেল, আই মিন জাঙ্কুকের রুমে। গিয়ে দেখলো জাঙ্কুক মাথা হেলা দিয়ে একটা কাগজে বসে আছে। তে যেতে না যেতেই জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এই শালি এদিকে আয় তো, তোকে দিয়ে অনেক কাজ আছে। এই যে জাঙ্কুক ভাইয়া শোনো, কথাবার্তা একদম ঠিক করে বলবে, বলে দিলাম। আমি তোমার কোন কালের শাড়ি লাগি? হ্যাঁ চুপচাপ এইদিকে আয়। আমি সারা রাত কাজ করেছি, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, সঙ্গে ঘাড়টাও ব্যথা করছে। আমার ঘাড়টা একটু টিপে দে তো। আমি পারবো না। তুমি কি বিনা পয়সায় চাকর নিয়ে আসছো নাকি বাসায় যে আমি তোমার ঘাড় হাত পা টিপে দেবো? জামাইয়ের ঘাড় টিপে দিলে কেউ চাকর হয়ে যায় না। তুই তাহলে কেমন বউ হলি? কিসের বউ? কার বউ? আমি তো তোমার বউ হতে চাই না। আমি তো এই বিয়ে মানি না। বিয়ে মানিস না? আমি এখান থেকে উঠবো? ফার্স্টের দিন ধরেছিলাম মনে নেই? এবার ধরলে কিন্তু আর ছাড় পাবি না। এরপর হালাল বেহালাল নাকি হারাম, এগুলো কিন্তু আমি কিছুই মানবো না তে। দিচ্ছি দিচ্ছি, কিছু করতে হবে না তোমার। শালি তোর সাথে তাড়ামি করে কথা না বলে কাজ হয় না। তে তো চোখ মুখ কুঁচকে জাঙ্কুকের পেছনে গিয়ে দাঁড়ালো এবং জাঙ্কুকের ঘাড়ে হাত দিয়ে জাঙ্কুকের ঘাড়টা টিপতে শুরু করলো। সঙ্গে সঙ্গে বইয়ের নরম হাতের স্পর্শ পেয়ে যেন আরামই লাগছে। জাঙ্কুক সারা রাত ঘুমায়নি, তাই ওর চোখটা বুঝে আসছিল। তে জাঙ্কুকের ঘাড়টা টিপতে টিপতে বলতে লাগলো, জাঙ্কুক ভাইয়া তুমি আরেকদিন আমাকে দিয়ে ঘাড় টিপিয়েছো, আজকে উঠতে পারছো? সারা রাত কোথায় ছিল বলো তো? কেন জানতে চাইছিস? এমনি জানতে চাইছিস নাকি বউ হওয়ার দাবিতে জানতে চাইছিস? এমনি জানতে চাইছি। সরসালি, এমনি জানতে চাইলে বলবো না। কথায় কথায় শালি শালি করবে না তো, আমার কিন্তু প্রচন্ড রাগ হয়। তো আমি কি করব? ঘাড়টা এইদিকে ভালো করে টেপ। শুধু ঘাড় কেন, সাথে একটু গলাটাও টিপে দে। শালি বেশি কথা বলবি তো একদম বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ও আচ্ছা তাই? আমি তো সেখানেই যেতে চাই, তোমার সাথে থাকতে চাই। কে? তোকে শুধু বিয়ে করেছি বলে, না ছাড়া যে এতদিনে তোকে কি করতাম তুই ভাবতেও পারছিস না। কি করতে? মেরে ফেলতে? সাহস আছে তোমার? সামনে থেকে যা, তোর চেহারাটা আমার দেখতে ইচ্ছা করছে না। আর আমাকে এখন ঘুমাতে দিবি। যদি একটা কথা বলিস আর ডিস্টার্ব করিস তোর কিন্তু খবর আছে। যা যা ঘুমা, তোকে আমি কিছুই বলবো না বচ্চার বেটা। কি বলে তুই? জাঙ্কুক ধরার আগেই তে তো সঙ্গে সঙ্গে দৌড়ে রুম থেকে বের হয়ে এসেছে। জাঙ্কুক আর তের পিছনে গেল না, কারণ জাঙ্কুকের এখন ভীষণ টায়ার্ড লাগছে, তাই তো বিছানাতে গায়ে লিয়ে দিয়েছে। জাঙ্কুক আর তে ওরা খালাতো ভাই বোন। এই এক সপ্তাহ হবে ওদের বিয়ে হয়েছে, তবে বিয়েটা অনেক কাহিনী করেই হয়েছে। তবে যত কাহিনী করেই হোক না কেন, তের বাবা মা আর জাঙ্কুকের বাবা মা এই বিয়েটা নিজে থেকে দিয়েছে, কারণ জাঙ্কুক তের বিয়ে তো ওনারা সেই ছোট্টবেলা থেকে ঠিক করে রেখেছিল। বিয়েটা আরো কয়দিন দেরিতেই হতো, কিন্তু তের একটা ছোট্ট ভুলের কারণে বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে যায়। তে ভার্সিটি পড়ুয়া মেয়ে, এই তো কয়েক মাস হবে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। আর জাঙ্কুক এখন নিজের বিজনেস নিয়েই ব্যস্ত। মূলত বিজনেসের কাজে 2 দিন ধরে সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর মূলত তের সেই ছোট্ট ভুলের কারণে জাঙ্কুক এতদিন ধরে তেকে শাস্তি দিচ্ছে। তের জীবনটা পুরো তেজপাতা বানিয়ে দিয়েছে। ওকে না ভার্সিটিতে যেতে দেয় আর না কোথাও যেতে দেয়, সারাক্ষণ দৌড়ের উপর রাখে আর এমনি এমনি চিল্লাচিল্লি করে, যেন জাঙ্কুক তেকে একদম কিনে নিয়েছে। আর এভাবেই যাচ্ছিল তের দিনকাল।
সন্ধ্যা 6টা বাজে। একটু আগে জাঙ্কুক ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিল। তে রুমে ছিল, এমন সময় তের আম্মু থেকে ফোন দেয়। হ্যালো আম্মা জান, কেমন আছেন? ভালো আছেন নি? আম্মু, আমি কিভাবে ভালো থাকবো? তুমি আমাকে কার সাথে বিয়ে দিছো? পুরো একটা খাটাস। হাই হাই, কি কয় মা আমার? খাট্টা সইব কেলা? জামাই তোমার লাগে কি করছে? আম্মু, আমাকে ঠিক মতো খেতে দেয় না, ঘুমাতে দেয় না, সারাক্ষণ শাড়ির উপরে রাখে। ভার্সিটিতে তো যেতেই দেয় না, সারাক্ষণ আমাকে টর্চার করে, আমাকে ধমক দেয়। শুধু বলে ও যেটা বলবে সেটা নাকি আমার শুনতে হবে। বলো তো আম্মু, আমি এখানে থাকবো না, তোমার কাছে যাব। তুমি কিভাবে পারলে এরকম একটা লোকের সাথে আমাকে বিয়ে দিতে, আমার একটা ছোট্ট ভুলের কারণে? কি কয় ক্যাঠা আমার মাইয়ারে খাইতে দেয় না? তুমি নিশ্চিতে থাকো আম্মা জান, আমি জাঙ্কুক কারে বইকা দেব মনে। তুমি রাহো তো, আমি জাঙ্কুক কারে এখনই ফোন দিতাছি। হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে বলো আমার উপরে খবরদারি যেন একদম না করে। ওর খবরদারি আমার একদম বৃষ্টি লাগে। তের কথা শোনার আগে ইয়ঞ্জন ওদিক থেকে ফোন কেটে দিয়েছে। তবে এদিকে ঘটেছে আর এক বিপত্তি। তের সবগুলো কথাই জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। জাঙ্কুক থেকে কিছু বলতেই যাবে তার আগে জিনের ডাক। জাঙ্কুক জিনের কথা শুনে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ইয়ঞ্জন ফোন করে। শালি, মায়ের কাছে বিচার দিছো তাই না? দাঁড়াও আমি আসছি, তারপর তোমার খবর করছি। মনে মনে কথাটা বলেই জাঙ্কুক রুমের দিকে চলে গেছে। গিয়ে দেখো তে তো ঠাই বিছানার উপরে বসে আছে। জাঙ্কুক গিয়ে আস্তে করে তের পাশে বসলো। কি ফোন দিয়েছে? ধরছো না কেন জাঙ্কুক ভাইয়া? ভাইয়া, আমি তোর ভাই লাগি। দাঁড়া, তোর মায়ের সাথে কথা বলে নিই, তারপর তোর খবর করছি। আগে আমার আম্মুর সাথে কথা তো বলো, তারপর না হয় যা ব্যবস্থা নেওয়ার নিও। সঙ্গে সঙ্গে জাঙ্কুক ফোনটা পিক করে। ওদিক থেকে ইয়ঞ্জন কানের কাছে ফোনটা ধরে। হ্যাঁ আম্মা জান, বলেন কি বলবেন? আপনার মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছেন? আহারে, আগে কত সুন্দর করে খালামণি করে ডাক দিতা না, আমার পরানটা জুড়াইয়া যাইতো। আর এখন কত সুন্দর করে আম্মা জান করে ডাক দিতাছো বলো তো? আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল বাবা। কেটা কয় আমার মাইয়ার জামাই খারাপ? আই হাই, আম্মু কি বলে এগুলো? আমি বললাম জাঙ্কুকে জব্দ করতে, আম্মু আরো জাঙ্কুকের প্রশংসা করছে। হ্যাঁ আম্মা জান, বলেন কি বলবেন? হঠাৎ করে আমার ফোনে কল আসলো যে তুমি নাকি আমার মায়েরা ঠিক মতো খাইতে দাও না, ঘুমাইতে দাও না, আমার মাইয়া নাকি বহুত কষ্টে আছে। এটা কি শুনি? আচ্ছা আম্মা জান, আপনার মেয়েকে কেন ঘুমাতে দেই না এটা কি আপনাকে এক্সপ্লেন করতে হবে? আহা চিচি বাবা, থাক, কিছু এক্সপ্লেন করা লাগবে না। তুমি শুধু আমার মাইয়ারে নিয়ে ভালো থাকো। রাখি, ঠিক আছে? পরে কথা কমনে। জাঙ্কুকের ঠোঁট কাটা কথা শুনে ইয়ঞ্জন তো সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে কলটা কেটে দিয়েছে। এদিক থেকে কল কাটার শব্দ শুনে জাঙ্কুক আর চোখে তের দিকে তাকিয়েছে। এই জাঙ্কুক ভাইয়া, তুমি কি মিন করতে চাইলে? হ্যাঁ, আমি তোর এখনো ভাই লাগি? তোকে খেতে দেই না, ঘুমাতে দেই না, আবার নাকি টর্চারও করি। আচ্ছা, আজ থেকে খেতে তো দিবই না, সঙ্গে ঘুমাতেও দেব না। আর টর্চার কাকে বলে দেখবি? সঙ্গে সঙ্গে জাঙ্কুক তের অনেকটা কাছে চলে গেছে এবং জাঙ্কুকের মুখ এখন তের মুখের সামনে সামনে। কি করছো কি জাঙ্কুক ভাইয়া? ছাড়ো, দেখো আমার কাজ আছে, দরজা খোলা আছে। থাকুক খোলা, আমি তোকে টর্চার করি তাই না? খুব টর্চার করি। তো এগুলো টর্চার করছো না তো কি করছো? শালি, এগুলোকে টর্চার বলে? তুই তোর মায়ের কাছে বিচার দিস আমার নামে? সরি, আর করবো না, প্লিজ এবারের মতো ছেড়ে দাও। ছেড়ে দিব? তোকে আজকে কি করব তুই নিজেও ভাবতে পারছিস না। এই বলতে বলতে জাঙ্কুক তো তের অনেকটা কাছে চলে গেছে। তে তো 2-3 বার ধাক্কাও দিয়েছে, কিন্তু জাঙ্কুকের সাথে পারেনি। জাঙ্কুকে এতটা কাছে আসতে দেখে তে তো চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। হঠাৎই জাঙ্কুক তের গাল দুটো চেপে ধরেছে। এতে তের যেন আত্মা বেরিয়ে আসার মতো উপক্রম হয়েছে। হঠাৎই জাঙ্কুক থেকে ঝাঁকি দিয়ে বলে উঠলো, ছি, তুই কি ভেবেছিস তোর ওই নোংরা ঠোঁটে আমি কিস করব? জাঙ্কুকের এমন কথা শুনে তে পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। নোংরা ঠোঁট মানে? জাঙ্কুক অ্যাকচুয়ালি তেকে কি মিন করতে চাইলো? আমার নোংরা ঠোঁট মানে কি বলে তুমি? তোর ওই ঠোঁটে যে কিস করেছে সেই ঠোঁটে আমি কখনোই কিস করব না। হোয়াট দ্য ফুচকা, কি বলছো তুমি? আমাকে কে কিস করবে? আর আমি বা কাকে কিস করেছি? শাট আপ শালি, তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। এই বলে জাঙ্কুক ওইখান থেকে উঠে গট গট করে রুম থেকে বের হয়ে গেল। তেরো কিছু বুঝতে পারো না অ্যাকচুয়ালি জাঙ্কুক ওকে বললোটা কি। দেখতে দেখতে কেটে গেছে আরো 2টা দিন। এই 2 দিনে জাঙ্কুক থেকে একই রকম ভাবে জ্বালিয়েছে, শুধু দৌড়ের উপর রেখেছে। তবে এই কয়েকটা দিন জাঙ্কুক রাতে বাসায় থাকতে পারেনি, কারণ ওর অফিসে প্রজেক্টের কিছু কাজ ছিল। তবে আজকেই কাজ শেষ হয়ে যাবে। জাঙ্কুক আজকে থেকে আর রাতে কাজ করতে যাবে না। আজকে তের ঘুমটা খুব সকাল সকালই ভেঙে গেছে। তে খুব ভালো করে জানে জাঙ্কুক 9টা কি 9:30টার দিকে আসবে, তাই তে আজকে দ্রুত করে রেডি হয়ে গেছে ভার্সিটিতে যাবে বলে। তে রেডি সেডি হয়ে গিয়ে দেখে নামজুন সাহেব আর মিসেস জিন ডাইনিং রুমে বসে আছে। তের জাঙ্কুকের সাথে বিয়ে হলেও তে এখনো জিনকে আম্মু না মামুনি বলে ডাকে, কারণ এটা ওর ছোটবেলা থেকে অভ্যাস। মামুনি, আমি একটু ভার্সিটিতে যাচ্ছি, ঠিক আছে? জাঙ্কুক জানে রে, আবার দেখিস ঝামেলা যেন করে না। ঝামেলা করলে করুক, আমার কি ভার্সিটিতে যেতে হবে না নাকি? তোমার ছেলের কথাই সব হবে। না না আম্মু, তুই যা, আমি জাঙ্কুকে বলবো। কিচ্ছু হবে না। কিছু হবে না মানে? তুমি তোমার ছেলেকে চেনো না? জিন যাক না, মেয়েটা রেডি হয়ে এসেছে। থ্যাংক ইউ বাবাই, আমি যাচ্ছি, দ্রুতই চলে আসবো। অনেকদিন ভার্সিটিতে যাই না, তাই একটু খোঁজ খবর নিতে যাচ্ছি। বলেই জাঙ্কুক আসার আগেই তে দ্রুত করে বাসা থেকে বের হয়ে পড়েছে। ওই বজ্জাটার কথা
কথা সবকিছু হবে নাকি? আমি যা ইচ্ছা তাই করব। বিয়ে হয়েছে বলে কি একদম কিনে নিয়েছে নাকি? নিজে যে কত মেয়েদের সাথে চলে তাতে কিছু না। বলতে বলতেই একটা রিক্সা নিয়ে তে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক বাড়িতে চলে আসে এবং আবারও তে বলে চিল্লাতে লাগে। তখনই নামজুন সাহেব এসে বলে, তে ভার্সিটিতে গেছে, প্রতিদিন এসে মেয়েটাকে এভাবে ডাকাডাকি করিস কেন? কি বললে বাবা? ও ভার্সিটিতে গেছে মানে? হ্যাঁ গেছে, রেডি সেডি হয়ে রুম থেকে বের হয়েছিল, তাই আমি বলেছি যেতে। ও গড বাবা, তুমি কি করছো এটা? যার কারণে আমি প্রতিদিন এভাবে এসে ডাকাডাকি করি, আর তুমি সেই কাজটাই করলে। জাঙ্কুক, কিচ্ছু হবে না, ও গেছে, দ্রুতই চলে আসবে। যদি কোনো উল্টাপাল্টা কাজ না করছে তারপর আমার নাম ফিরে রেখো। বলে জাঙ্কুক একটু রাগ দেখেই নিজের রুমের দিকে চলে গেছে। তে ভার্সিটিতে গেছে প্রায় অনেকক্ষণই হয়েছে। অনেকদিন পর ভার্সিটিতে যাওয়াতে তের বন্ধু মহলরা একদম ঘিরে ধরেছে তেকে। তে কতদিন পর ভার্সিটিতে আসলি বলতো? হ্যাঁ রে তে, তোর কি আমাদের কথা মনে পড়ে না? কেমন তুই? আরে একটা বজ্জাত খাটাসকে বিয়ে করেছি, তার জন্য আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। কি বললি তে? তুই বিয়েও করে নিয়েছিস? কবে বিয়ে করলি? যেদিন করার করেছি, তোকে বলবো কেন? আমার ইচ্ছা হয়েছে, আমি করেছি। এটা তুই কাজ করলি তে? ইউনো তোকে কত পছন্দ করতো তুই জানিস? এই লিসা, এসব কথা বলছিস কেন? মার খাবি নাকি? এরকম কথা একদম বলবি না, বুঝলি? তাহলে কিন্তু একটা উষ্টা মারবো। দোস্ত, তোর বিয়ে হলো, আমাকে ট্রিট দিবি না? কিসের ট্রিট দেবো? এই যে জামাই ভালো পড়েছে নাকি কপালে যে ট্রিট দেবো? ভালো বা খারাপ পেয়েছিস তো একটা, এখন আমাদের ট্রিট দে। আমি কিছু জানি না। তে চল, অনেকদিন পর ভার্সিটিতে এসেছিস, সবাই মিলে আজকে মজা করে ফুচকা খাবো। তুই কথাটা একদম ঠিক বলেছিস। চল চল, এখনই যাবো। এই বলতে বলতে তে আর তের ফ্রেন্ড সার্কেল মিলে একটা ফুচকার স্টলে গিয়ে দাঁড়ালো। তে তো ফুচকা আলাম আমাকে বলে উঠলো, মামা বেশি করে ঝাল দিয়ে, বেশি করে টক পানি দিয়ে 1 2 3 5 প্লেট ফুচকা বানিয়ে দিবেন। না না বাবা, আমি এত ঝাল খেতে পারি না। মামা, আপনি আমার ফুচকাতে ঝাল একটু কম করে দেবেন। হ্যাঁ মামা, আমারটাতেও একটু কমিয়ে দেবেন, পরে আবার পেট ব্যথা করবে। দূর, তোরা যে না ফুচকাতে বেশি করে ঝাল না হলে হয়। তে তো একদম ঠিকই বলেছে, তে যা খাবে আমিও তাই খাবো। এই না হলো আমার ফ্রেন্ড। মামা আপনি বানানো শুরু করেন। এরপর তে আর তের ফ্রেন্ড সার্কেলরা মিলে তো ইচ্ছা মতো ফুচকা খায়। তে তো প্রয়োজনের তুলনায় একটু বেশি খেয়েছে। কবে আসবে না আসবে, ওর বজ্জাত জামাইটা আসতে দিলে তো আসবে। তাই তে নিজেও যেমন খায়, ওর ফ্রেন্ড সার্কেলদেরও তেমন ভাবেই খাওয়ায়। তবে তের ফুচকার ঝালের পরিমাণটা একটু বেশিই ছিল। সবকিছু শেষে তে ওর ফ্রেন্ডদের বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় গিয়ে মেন ডোরে পাড়া তেতে উকি চুকি মারছিল যে কেউ আছে কিনা। যাক বাবা, মনে হয় জাঙ্কুক এখনো আসেনি, ভালোই হয়েছে। এই বলেই তে নাচতে নাচতে রুমের দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎই কেউ পিছন থেকে বলে উঠলো, কোথায় গিয়েছিলি? আই হাই, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি বলবো এখন? ওকে দেখে আমার ভয় পাওয়ার কি আছে? বাঘ কোথায়? খরগোশের বাচ্চা একটা। ভার্সিটিতে গিয়েছিলাম। কেন মামনি আর বাবাই তোমাকে বলেনি জাঙ্কুক ভাইয়া? তোকে না বলছি তোর ভার্সিটিতে যাওয়া বন্ধ, গেলি কেন? আমার সামনে এক্সাম, প্লিজ এমন করো না। আমি আর কখনো কোনো ছেলের দিকে তাকাবো না। আর এমনিতেও আমি তো এখন বিবাহিত, তাই না? তুই কোনো ছেলের দিকে তাকাবি না মানে? তোর ওই চোখ দুটো যদি কোনো ছেলের দিকে পড়ে না, তাহলে ওই চোখ দুটো আমি উপড়ে ফেলবো। আর আমি একবার বলছি তোর ভার্সিটিতে যাওয়া বন্ধ, তার মানে বন্ধ। আমার কথাই শেষ কথা। আর যদি একবার পাকনামি করিস না, তাহলে একদম মেরে ফেলবো। কিন্তু কেন? আমি কি পড়াশোনা করব না? না করবি না, ব্যাস আমি বাইরে যাচ্ছি, এসে যেন তোকে আমি আমার চোখের সামনেই পাই। বলে জাঙ্কুক বাসা থেকে বের হয়ে গেছে। আর তে তো কপাল চোখ কুচকে একদম রুমের দিকে চলে গেছে। মনে মনে তো জাঙ্কুকের বংশ পুরো উদ্ধারই করেছে। কি বজ্জাত একটা লোক, ওকে সবসময় জ্বালাতন করে। বিকালের দিকে পাশের বাসার একটা মহিলা তেদের বাড়িতে বেড়াতে আসে। মিসেস জিন আর তে তো ডাইনিং রুমেই বসেছিল। মহিলাটা আসতেই জিন বলে উঠলো, আরে ভাবি আপনি, আসুন আসুন বসুন, কতদিন পর আমাদের বাসায় ঘুরতে আসলেন। হ্যাঁ ভাবি, কাজের জন্য তো এখন কোথাও যাওয়াই হয় না। ওমা ভাবি, এটা আপনার ছেলের বউ? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ছেলের বউ বলছেন কি ভাবি? এটা তো আমার মেয়ে হয়। ভাইজিকে ছেলের বউ বানিয়ে নিয়ে আসছি, ভালো করছি না? ও, এটা আপনার বোনের মেয়ে? মাশাআল্লাহ, ভালো করেছেন। ঘরের মেয়ে ঘরেই থেকে গেছে। তা মা, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আমার পুরো নাম কিম তাইয়াং, অনার্স কমপ্লিট করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। এভাবেই তো সেই পাশের বাড়ির ভাবি আর মিসেস জিন গল্প গুজব করতে লাগছিল। তে তো চুপচাপ ওর মোবাইলটাই দেখছিল। হঠাৎ করে কি জানা হলো, তে উঠে দাঁড়িয়েছে এবং নিজের রুমের দিকে যেতে লাগলো। তে, কোথায় যাচ্ছিস মা? কি হয়েছে? মামনি, আমি একটু রুমে যাচ্ছি, তোমরা গল্প করো, ঠিক আছে? ও মা, ছেলের বউ আপনাকে মা বলে ডাকে না, মামনি বলে ডাকে কেন? ও তো এখন আমার মেয়ে, ও যা বলে ডাকে এখন আমি সেটাতে অনেক খুশি। আর ছোটবেলা থেকে মামনি বলে অভ্যেস, তাই
মামুনি বলে ডাকে। তো কি হয়েছে আন্টি, মামনি বলে ডাকি বলে? মামনি বা মায়ের কম কোথায়? কি হয়েছে, রুমে যাচ্ছিস কেন? এখানে বসে তো গল্পই করছিলি। মামনি ভার্সিটি থেকে আসার পর থেকে কেমন যেন গা গোলাচ্ছে আর বমি বমিও পাচ্ছে। আমি একটু রুমে যাচ্ছি, তোমরা কথা বলো, ঠিক আছে? এই বলেই তে আর কোনো কথা না বলে সোজা নিজের রুমের দিকে চলে গেছে। ওমা ভাবি, এটা সুখবর, আপনারা তো দাদা দাদি হতে চলেছেন। আরে ভাবি কি যে বলেন না, ওর এমনি মনে হয় এমন লাগছে। আরে ভাবি কি যে বলেন না, এমনি কেন লাগবে? বাহ ভালোই, তাড়াতাড়ি দাদা দাদি হয়ে যাচ্ছেন আপনারা। মিষ্টিটা কিন্তু আমাকেই আগে দেবেন। এভাবে তো জিনটা কথা বলছিলই। অন্যদিকে তে দৌড়ে রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে গেছে এবং গিয়ে বমি করে দিয়েছে। ওর পেটের ভিতর এখন প্রচন্ড পরিমাণে ব্যথা করছে আর গাটাও ভীষণ রকমের গোলাচ্ছে। হঠাৎ করে এরকম ভাবে খারাপ লাগার কারণ কি, এটা তো তে বুঝতেই পারছে না। ও তো বারবার মুখ ধুচ্ছিল যেন ওর একটু ভালো লাগে। অন্যদিকে জাঙ্কুক বাসায় ফিরে এসেছে। এসে একটা বাহিনীর মানুষকে বসে থাকা দেখে জাঙ্কুক আটতে বলে চিল্লানিটা দেয়নি। ও জাঙ্কুক, চলে এসেছিস? কোথায় গিয়েছিলি, আমাকে বলে যাবি না? কেন আম্মু, থেকে তো বলেই গিয়েছিলাম, তোমাকে বলেনি? হ্যাঁ বলেছে। আরে জাঙ্কুক বাবা, তুমি কোথায় গেছো বলো তো? সুখবর আছে, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। কোন উপলক্ষে মিষ্টি নিয়ে আসবো, জানতে পারি কি? আরে তুমি তো বাবা হতে চলেছো, মিষ্টি খাওয়াবে না আমাদের? হোয়াট, কি বলছেন আপনি এসব? মহিলাটার কথা শুনে জাঙ্কুকের মাথার উপর একদম আকাশ ভেঙে পড়েছে। কেমনে কি? কিছু করলাম না, ধরলাম না, ছুলাম না, আর বাবা হতে চলেছি। আরে তুমি এত অবাক হচ্ছ কেন? এটা তো খুশি খবর। আম্মু, আন্টি কি বলছে এসব? আরে তোর আন্টির কথা ছাড়। তে বললো ভার্সিটি থেকে আসার পর থেকে নাকি ওর গাটা কেমন গোলাচ্ছে আর বমি বমিও পাচ্ছে, আর তোর আন্টি এসব ধরে নিয়েছে। খারাপ কি করেছে? ভালো কথাই তো বলেছে। দেখলেন ভাবি, আমি বললাম না আপনার ছেলে তো অনেক খুশি, এত সুন্দর বউ পেয়েছে বলে কথা, খুশি তো হবে। শালি, তুমি কোথা থেকে কি করে আসছো? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। তোমাকে যদি আমি ছাড়া আর কেউ টাচ করে না, তারপরে তোমাকেও আমি খুন করব আর আমি নিজেও মরবো। জাঙ্কুক তো মনে মনে থেকে এসব কথা বলতে বলতে রুমে গিয়ে পৌঁছায়। কিন্তু রুমে যেতেই তো ওর চোখ চড়ক গাছ। তে তো পেট চেপে ধরে রেখে কাঁচাচ্ছিল। তেকে দেখেই বোঝা যাচ্ছিল ও ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছে। তেকে এভাবে কষ্ট পেতে দেখে জাঙ্কুকের রাগ যেন একদম হাওয়ায় মিশিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তে কাছে দৌড়ে চলে গেছে। তে, এই তে, কি হয়েছে তোর? এমন কেন করছিস? তুই কথা বল, কি হয়েছে? কোথায় খারাপ লাগছে বল আমাকে। আমার পেটটা ভীষণ রকমের ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে। কেন পেট ব্যথা করছে বল আমাকে। আমি জানি না, আমার পেট ভীষণ রকমের ব্যথা করছে। তোর কিচ্ছু হবে না, জান, আমি এক্ষুনি ডক্টর ডেকে নিয়ে আসছি। তে তো ফ্লোরে বসে পেটে হাত দিয়ে কান্না করছিল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে থেকে কোলে তুলে বেডে শুইয়ে দিয়েছে। জাঙ্কুক থেকে শুইয়ে দিয়ে চলে যেতে নেবে এমন সময় তে জাঙ্কুকের হাতটা কেন যেন টেনে ধরেছে। প্লিজ জাঙ্কুক ভাইয়া, কোথাও যেও না, আমার পাশে একটু থাকো, নাহলে আমি মরেই যাবো। একদম খুন করে ফেলবো মরার কথা বললে। আমি ডক্টর ডেকে নিয়ে আসছি এক্ষুনি, তুই একটু সহ্য কর প্লিজ। তে সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাতটা ছেড়ে দিয়েছে। জাঙ্কুক দৌড়ে রুম থেকে বের হয়ে গেছে। এতক্ষণে সেই পাশের বাসার মহিলাটাও চলে গেছে। জাঙ্কুক গিয়ে সঙ্গে সঙ্গে জিনকে বলে, আম্মু, বাবাকে নিয়ে এক্ষুনি তের রুমে যাও, তের কেন যেন পেটে ব্যথা করছে, আমি এক্ষুনি ডক্টর ডেকে নিয়ে আসছি। কি বলিস, কি হলো মেয়েটার? আমি বুঝতে পারছি না, আমি এক্ষুনি ডক্টর ডেকে নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি তের কাছে যাও। জাঙ্কুক তো কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিন আরএমকে ডেকে তের রুমে চলে গেছে। গিয়ে দেখে তে তো পেটে হাত দিয়ে কাজ যাচ্ছিল। তেকে দেখে আরিমার জিনও তো অনেক বেশি অবাক হয়ে যায়। জাঙ্কুক রাগী দৃষ্টি নিয়ে দু হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে। তার একটু দূরে আরেম দাঁড়িয়ে আছে। জিন তো তের পাশে বসে আছে। তেকে এখন স্যালাইন দেওয়া হয়েছে। জাঙ্কুকের রাগের কারণ হলো একটু আগেই ডক্টর এসে বলে গেছে প্রচন্ড পরিমাণের ঝাল আর টক খাওয়ার কারণে অ্যাসিডিটি হয়েছে, আর টকের কারণে প্রেশার ফল করেছে, যার কারণে এই অবস্থা। ডক্টর কথাগুলো বলে তেকে স্যালাইন দিয়ে বেশ কিছু ওষুধও দিয়ে গেছে। বলেছে ঠিক মতো কয়েকদিন খাওয়া দাওয়া করলে আর ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর এটাও বলে গেছে পরবর্তীতে এত পরিমাণে ঝাল যেন না খায়। জাঙ্কুকের আর বুঝতে বাকি রইল না, তে ভার্সিটিতে গিয়ে ইচ্ছা মতো ফুচকা গিলেছে। এই হলো তোমাদের আদরের মেয়ে ভার্সিটিতে যাওয়া, বুঝতে পারলে? আমি তোমাদের বারবার করে বারণ করেছি ওকে ভার্সিটিতে যেতে দেবে না, তারপরেও বাবা তুমি যেতে দিলে। দেখো এখন কি অবস্থা। আমি জানতাম এমন কিছু একটা হবে, ও ভার্সিটিতে গেলেই একটা করে অন্যায় করে আসে। বন্ধুদের সাথে মিলে মনে হয় ইচ্ছা মতো ফুচকা গিলেছে, না ছাড়া তো এমন অবস্থা হওয়ার কথা না। থাক না, আর বকিস না এভাবে। আমি ওর জন্য একটু দুধ গরম করে নিয়ে আসি। তোমার বোনকে জানিয়ে দিও যে তার মেয়ের এই অবস্থা। আচ্ছা বলবো, তুই একটু শান্ত হ এখন। জিন তো আরএমকে নিয়ে রুম থেকে বের হয়ে গেছে। জাঙ্কুকের কথা শুনে তে তো মুখ কুঁচকে রেখেছে। এখন তো জাঙ্কুকে দেখে তে ভীষণ পরিমাণে ভয় লাগছে। জাঙ্কুক এর আগেও ভার্সিটিতে অনেকবার গিয়ে তেকে এসব খেতে বারণ করেছে, কিন্তু তে তো কথাই শোনেনি। জাঙ্কুক এখনো ঠায় দাঁড়িয়ে আছে বলে তে একটু আদরে গলায় বলে উঠলো, এখানে বসো না জাঙ্কুক ভাইয়া। ভাই ভাই করা দেখলে না ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। তোর মতো বোনের আমার কোনো দরকার নেই। শালি আমাকে জ্বালাতে খুব ভালো
ভালো লাগে তাই না? সরি, আরে এসব বাজে জিনিস খাবো না, আমি প্রমিস। আমাকে প্রমিস করছিস কেন? নিজেকে নিজে প্রমিস কর। স্টুপিড মেয়ে একটা, নিজের ভালো বুঝতে পারিস না নাকি? বললাম তো সরি, আর এসব খাবো না। যাও, ভার্সিটিতেও আর যাবো না। প্লিজ তাও একটু এখানে বসো। কেন বসবো? আমি তোর কি লাগি যে আমি তোর পাশে গিয়ে বসবো? তুমি আমার জামাই লাগো, তাই বসবে। প্লিজ বসো বলছি। বসবো না। না বসলে কিন্তু আমি হাত থেকে ক্যানোলা টান দিয়ে খুলে ফেলবো। তোকে একটা আমি কি করবে, মারবে? মারো, তাও বসো প্লিজ। তের এরকম ভাবে কথা শুনে জাঙ্কুক যেন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। ওর কেমন যেন রাগটা হাওয়া হয়ে যাচ্ছে। জাঙ্কুক তো চুপচাপ গিয়ে তের পাশে বসলো। হঠাৎই বলে উঠলো, জান প্লিজ এমন করিস না, তোর কিছু হয়ে গেলে আমি মরেই যাবো। কি বললে তুমি? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে একটু টাসকি খেয়ে গেছে। জাঙ্কুক একটু থতমত খেয়ে গেছে। জাঙ্কুক তোর দুর্বলতাটা এখনই প্রকাশ করতে চায় না তার কাছে। হঠাৎই জাঙ্কুক কথাটা বলে উঠেছে। তাই কথাটা ঘোরাতে বলে উঠলো, আম্মু তোর জন্য খাবার নিয়ে আসছে, খাবার খেয়ে চুপ করে বসে থাকবি, আমি ওষুধ নিয়ে আসছি। ডক্টর বলেছে আরো কয়েকটা ওষুধ আনতে। না, কি বললে তুমি? আরেকবার বলো প্লিজ। বললাম তো কিছু বলিনি, একবার কথা বলে কানে যায় না? কথাটা বলেই জাঙ্কুক সেখান থেকে উঠে গেছে। তে তো মনে মনে হাসছিল জাঙ্কুকের কথা শুনে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি মাঝে মাঝে আমার সাথে এরকম চামড়ার মতো বিহেভিয়ার করো কেন? দেখতে দেখতে কেটে গেছে আরো বেশ কয়েকটা দিন। তে এখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, বাট জাঙ্কুক এখনো থেকে ভার্সিটিতে যেতে দেয় না। সময় চলাকালীন হঠাৎই মিসেস জিন এসে দেখে বলে উঠলো, তে মা শোন, তোর নানু না অনেক অসুস্থ, আমরা একটু তোর নানু বাড়িতে যাব। নানু অসুস্থ? আম্মু যাবে? আমিও যাবো তোমাদের সাথে। জাঙ্কুক তো এখন বাড়িতে নেই, আর তোকে এসে না দেখলে সবার সাথে চিল্লাচিল্লি করবে মা। তুই বরঞ্চ ও আসুক, তারপরে ওর সাথে যাস। আমি তোমাদের সাথে যাই না, তুমি তোমার ছেলেকে ফোন করে বলে দাও। পাগলামি করিস না মা, আমরা যাবো, কয়েকটা দিন থেকেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদের সাথে আমি আর কথাই বলবো না। পাগলি একটা। নামজন সাহেব আর মিসেস জিন তো বাড়ি থেকে চলে গেল। এদিকে তে ভাবছে ও একা একা এখন কি করবে। সঙ্গে সঙ্গে কলিং বেলের শব্দ শুনতে পাইতে দৌড়ে গিয়ে দরজাটা খুলতেই দেখে সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। শালি এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। একটু কি ভালোভাবে কথা বলা যায় না? সবসময় যে আমার এই মতো বিহেভিয়ার করে। ভালো করে সেদিনই কথা বলবো যেদিন তুই আমাকে ভালোবাসবি। কথাটা বলে জাঙ্কুক নিজের রুমের দিকে চলে গেছে। জাঙ্কুকের কথার আগা মাথাতে কিছুই বুঝতে পারলো না। তে তো জাঙ্কুকে ভালোই বাসে, কিন্তু জাঙ্কুক কেন ওর সাথে এরকম করে? তে কিচেন রুমে গিয়ে দেখে জিন তাড়াহুড়োর কারণে কিছু রান্না করে রেখে যায়নি। তে এখন কি করবে? ও তো রান্নাও পারে না, ওর বেশ ক্ষুধাও লেগেছে। দূর বাবা, এখন কি করব? ওই জাঙ্কুকের বাচ্চাকে কি বলবো? না থাক, দেখা গেল আমাকে উল্টো ধরে ঝাড়ি মারবে। তে তো নিজের মনের মতো কি যেন রান্না করছিল। এমন সময় জাঙ্কুক রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে এসে জাঙ্কুক দেখে তে কিচেন রুমে। জাঙ্কুক আর তেকে কিছু বলে না, ও চুপচাপ ড্রয়িং রুম দিয়ে পায়চারি করতে লাগলো। আর বারবার তেকে খেয়াল করতে লাগলো তে কি করছে না করছে। তাছাড়া যা মেয়ে রান্নাঘরে আবার পুড়িয়ে ফেলতে পারে। দুপুরের পর জাঙ্কুক গিয়ে টেবিলে খেতে বসে, সঙ্গে তেও ছিল। দেখি আমার আম্মুর অনুপস্থিতিতে ম্যাডাম কি রান্না করেছে। আমি কিছু রান্না করতে পারি না, যা করতে পেরেছি তাই করেছি। হ্যাঁ সেটাই তো দেখবো, অ্যাকচুয়ালি কি করেছিস? আমি আলু ভর্তা করেছি আর ডিম ভাজি করেছি। ও আচ্ছা, আর এই করতে তোর কিচেন রুমে এতক্ষণ লাগলো? বেশি কথা না বলে এটাই খেয়ে নাও, নাছাড়া এটাও কপালে জুটবে না। আমি এগুলোই কোনো রকম ইউটিউব দেখে করেছি। শালি পাশে বসে বসে কি করতি? শুধু পারতি ছেলেদের সাথে ঘুরে বেড়াতে, রান্নাটাও ঠিক মতো শিখতে পারিসনি। বেশি কথা বললে না আমি খেতে দেবো না তোমাকে। খেতে দিবে না? কই আটকা তো দেখি। তেতা জাঙ্কুকের দিকে রাগী লোক নিয়ে তাকিয়েছিল। জাঙ্কুক নিজের মতো খাবার বেড়ে খাওয়া শুরু করলো। খাবার মুখে নিতে তো জাঙ্কুকের মুখ কুঁচকে আসলো। হঠাৎই বলে উঠলো, এসব রান্নার ছিল হয়েছে, কি রান্না করেছিস তে? ভাতটা একটু পুড়ে গেছে, আমি কি করব? বললাম তো রান্না করতে পারি না। তের এরকম কথা শুনে জাঙ্কুক আর থেকে একটা প্রশ্ন করেনি, একটা কথা বলেনি, চুপচাপ নিজের মতো খেয়ে উঠে চলে গেছে। এভাবে চললো প্রায় 4-5 দিনের মতো। জাঙ্কুক এই কয়েকটা দিন বেশি অফিসে না বাসায় ছিল। জাঙ্কুকের অফিসে কাজ থাকা সত্ত্বেও বাসায় ছিল, কারণ জাঙ্কুক জানে তে বাসায় একা একা আছে। আর তে যাই রান্না করুক না কেন, রান্না তো করতে যায়। রান্না করতে গিয়ে সবকিছু পুড়িয়ে ফেলে নিজেও পড়ে গেলে তখন জাঙ্কুকের কি হবে? তাই তো জাঙ্কুক সবসময় বাসায় থাকে। আর তে যখন রান্না করতে যায়, তে আশেপাশ দিয়ে পায়চারি করে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। একদিন হঠাৎই সকাল 10টার দিকে তে ডোর বেলের আওয়াজ শুনতে পায়। তে তো ভেবেই নিয়েছিল এটা জাঙ্কুক, তাই দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। কিন্তু দরজাটা খুলতেই ও তো পুরো টাসকে খেয়ে যায়। আরে প্রভাত ভাইয়া, তুমি হঠাৎ করে এখানে? তুই কেমন আছিস? খুব কষ্টে আছিস তাই না? কষ্টে থাকবো কেন, আমি তো ভালোই আছি। এসো ভেতরে এসো, বসো। বসার জন্য আসিনি আমি তে। আমি শুনেছি তোর সাথে যেদিন জাঙ্কুকের বিয়ে হয়ে গেছে সেদিন আমার খুবই খারাপ লেগেছে। জাঙ্কুক যা মানুষ, তোকে তো সবসময় টর্চার করে তাই না? এই বোগা ভাইয়া এসে আমাকে আবার এসব কেন বলছে? তে তুই আমার সাথে যাবি? আর এমনিতেও তোর আম্মু বলেছে তোকে নানু বাড়িতে নিয়ে যেতে, চল যাবি? না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু তুমি
এসেছো? বললাম তো তে, আমি তোকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি জানি তে তুই আমাকে অনেক ভালোবাসিস, তুই এই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারিসনি। বোগাম হচ্ছে তের মামাতো ভাই। তে যখন ওর নানা বাড়িতে যেত তখন বোগামের সাথে ভালোভাবেই কথা বলতো। তে কখনোই খারাপ বিহেভিয়ার করেনি, কিন্তু তে তো কখনোই বোগামকে ভালোবাসেনি। বোগাম হঠাৎ করে এসে কেন এসব বলছে? এইসব কেমন কথা বোগাম ভাইয়া? তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে? আমি জানি তে তোর বিয়ে হয়ে গেছে, তবুও আমি তোকে অনেক ভালোবাসি। আর আমি এটাও জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস। তুই চাইলে আমি তোকে অনেক দূরে নিয়ে যাবো, অনেক অনেক দূরে। প্লিজ তাও আমার সাথে চল তুই। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি বোগাম ভাইয়া, এসব কথা কেন বলছো? তে প্লিজ তুই আমার সাথে চল প্লিজ, আমি তোকে নিয়ে যেতে এসেছি, তোর আর এখানে থাকা লাগবে না। বলছি তো আমি কোথাও যাব না। ওই জাঙ্কুক তোকে ভয় দেখিয়েছে তাই না? আমি জানি, আমি জানতাম এমন কিছু একটা হবে। তুই জাঙ্কুকের সাথে কখনোই ভালো থাকতে পারবি না, ও খুব বাজে একটা ছেলে। বাজে আছে আর যাই আছে, আমার জামাই আছে, আমি এখান থেকে কোথাও যাব না। প্লিজ চল প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি। আমি অনেক দিন ধরে এই সুযোগটাতেই আছিলাম যে বাসায় কেউ না থাকুক আর আমি তোকে নিয়ে চলে আসতে পারি। আমি তোকে অনেক অনেক ভালোবাসি তে, অনেক। বোগাম এটা বলতে বলতে হঠাৎই তের কাছে যেতে লাগলো এবং তের হাত ধরতে লাগলো। তে তো বারবারই বোগামের থেকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আর তের হাত ছাড়ানোর চেষ্টা করছে। আরে বোগাম ভাইয়া কি করছো এসব? গায়ে টাচ করছো কেন? প্লিজ দূরে সরো। তুই এভাবে কথা বলছিস কেন? তুই আমাকে ভালোবাসিস না? বল ভালোবাসিস না। বললাম তো আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসিস না মানে তোকে আমার ভালোবাসতে হবে। আমি তোকে ভালোবাসি, তুইও আমাকে ভালোবাসিস। এই বলেই বোগাম তো তের আরো কাছে যেতে নিচ্ছিল। এমন অবস্থা যেন বোগাম এখন থেকে এখান থেকে উঠে নিয়ে চলে যাবে। এমন সময় বোগামের পেটে কেউ জোরে সোরে একটা লাথি মেরেছে। বোগাম তো ছিটকে তের থেকে দূরে পড়ে গেছে। তে ভয়াতক দৃষ্টিতেই তাকিয়ে দেখলো সামনে তো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভাইয়া দেখো বোগাম ভাইয়া কি বলছে, আমি সত্যি কিছু জানি না, ও সব মিথ্যা কথা বলছে। তে আমার থেকে দূরে সর, তোকে আমার খুব ভালো করে চেনা আছে। আমি সত্যি বলছি আমি কিছু জানি না। বোগাম ভাইয়া হঠাৎ এসে আমাকে এসব কথা বলছে আর বলছে যে ওর সাথে চলে যেতে। তে কথাটা শুনতেই জাঙ্কুক বোগামের দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করে তেকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। জাঙ্কুকের শক্ত হাতের থাপ্পড় খেয়ে তের চোখ দিয়ে এখন টপ টপ করে পানি পড়ছে। তে আর সেখানে 1 মিনিটের জন্য দাঁড়ায়নি, দৌড়ে রুমে চলে গেছে। তে দৌড়ে রুমে চলে যেতেই জাঙ্কুক গিয়ে বোগামের কলার ধরে 3-4টা ঘুষি লাগিয়ে দিয়েছে। শালা তুই আমার বউকে আমার বাসা থেকে নিয়ে যাবি? তোর এত বড় কলেজা? তে তোকে একটু ভালোবাসে না জাঙ্কুক? আমাকে ছাড়, আমার উপর জোর খাটাচ্ছিস কেন? আমার বউ আমাকে ভালোবাসে কিনা সেটা কি তোকে বলে বলে বাসবে কুত্তার বাচ্চা? এই বলে তো জাঙ্কুক ইচ্ছা মতো বোগামকে মেরেছে। বোগাম এখন পারছে না দৌড়ে এখান থেকে পালিয়ে চলে যেতে। তাছাড়া জাঙ্কুকের হাতে মার খেতে খেতে ও তো এখানে মরেই যাবে। বোগাম তো দৌড়ে পালিয়ে চলে যাচ্ছিল। এমন সময় জাঙ্কুক বলে ওঠে, তোকে যদি আমার বইয়ের আশেপাশে বা আমার বাসার আশেপাশে দেখি না একদম খুন করে ফেলবো। শালা সব মাদার চোতে একরকম। এই বলেই জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে গিয়ে সোফার উপরে বসে পড়েছে। অন্যদিকে তে গালে হাত দিয়ে সে যে থেকে কান্না করেই চলেছে। জাঙ্কুকের চটা তের বেশ জোরেই লেগেছে। তে তো এখানে কিছু করেনি, তাহলে জাঙ্কুক কেন ওকে মারলো এভাবে? কিছু মাস আগে তে যখন প্রথম ভার্সিটিতে অ্যাডমিশন নেয় তখন তের সাথে একটা ছেলের পরিচয় হয়। ছেলেটার নাম ছিল সেহন আর ছেলেটা দেখতেও সুন্দর আর অনেক ভদ্র ছিল। তের সাথে কথা বলতে বলতে সেহনের ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর শুধু সেহন না, তের আরো অনেকগুলো বন্ধু হয়ে যায়। এদিকে জাঙ্কুক থেকে আর তে জাঙ্কুককে আগে থেকে অনেক পছন্দ করত। জাঙ্কুক তো মাঝে মাঝে তেকে দেখার জন্য ওর বাসাতেও চলে যেত, যেটাতে তে প্রচন্ড পরিমাণের খুশি হতো। একদিন তে দেখে জাঙ্কুক রাস্তায় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। কিছুক্ষণ কথা বলার পর জাঙ্কুক সেই মেয়েটাকে গাড়ি করে নিয়ে সেখান থেকে চলে গেল। তে তো ভেবেই নিয়েছিল এটাই জাঙ্কুকের গার্লফ্রেন্ড হবে আর জাঙ্কুক ওকে ভালোবাসে না। অ্যাকচুয়ালি ওইটা জাঙ্কুকের ক্লায়েন্ট ছিল। সেই থেকে তের মাথায় বেঁধে যায় জাঙ্কুক ওকে আর ভালোবাসে না, তাহলে ও কেন কারোর সাথে প্রেম করতে পারবে না? এই বলে ভার্সিটিতে যেতেই হঠাৎই একদিন সেহন থেকে প্রপোজ করে। তে জাঙ্কুকের কথা ভেবে সেহনের প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে ওর গার্লফ্রেন্ড থাকতে পারলে তের কেন বয়ফ্রেন্ড থাকতে পারবে না। সেই যে থেকে শুরু হয় তের সাথে সেহনের টাইম স্পেন্ড করা। বাট সেহন ছেলেটা মোটেও ভালো ছিল না, ও তো নারী পাচারের সাথে যুক্ত ছিল আর সেহন তের 2 বছরের সিনিয়রও ছিল। জাঙ্কুক যখন এইসব কথা জানতে পারে যে তে একটা ছেলেকে ভালোবাসে তখন তো জাঙ্কুকের মাথায় রাগ উঠে যায়। সেদিনে তো জাঙ্কুক তেদের বাড়িতে যেতে নিয়েছিল আর সেই একই দিনে তে সেহনের সাথে কোথায় যেন ঘুরতে গিয়েছিল। জাঙ্কুক যখন গিয়ে দেখে তে বাসায় নেই তখন তো তে লোকেশন ট্রেস করে, কারণ জাঙ্কুক খোঁজ খবর নিয়ে জানতে পারে সেহন ছেলেটা মোটেও ভালো না। ও মেয়েদের ভালোবাসার জালে ফাঁসিয়ে কিডন্যাপ করে বন্দি করে ফেলে।
এরপর সেই মেয়েগুলোকে নারী পাচারের কাজে লাগিয়ে দেয়। তেরও সেহনের সাথে ঘুরতে গিয়ে একই অবস্থা হয়। সেহন তো তের মুখে কিছু একটা স্প্রে করে দেয়, সঙ্গে সঙ্গে সেহনের গায়ে ঢলে পড়ে তে। তবে সেহন গাড়িতে উঠানোর আগে সেখানে গিয়ে জাংকুক উপস্থিত হয় এবং জাংকুকের কলিজাতে হাত দেওয়ার জন্য জাংকুক সেহনকে ইচ্ছা মতো মারে এবং আসার সময় জাংকুক পুলিশকেও ফোন করে এসেছিল। তাই কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সেহনকে ধরে নিয়ে যায় আর জাংকুক ডেকে নিয়ে বাসায় ফিরে যায়। বাসায় যাওয়ার পর তো জাংকুক সবাইকে সব কথা বলে দেয়। তের বাবা মা তো থেকে অনেক বকাবকি করে এবং জাংকুক আর তে যখন আগে থেকে বিয়ে ঠিক করা ছিল তাই জাংকুক বলে যে তেকেও বিয়ে করবে। আর তেও যেহেতু জাংকুককে ভালোবাসতো তাই তেও রাজি ছিল আর এভাবেই ওদের বিয়েটা হয়ে যায়। একদম ঘরোয়া ভাবে ওদের বিয়েটা হয়েছিল। তাই তো কিছু মানুষ জানে আর কিছু মানুষ জানেই না। বেশ কিছুক্ষণ জাংকুক সোফাতে বসেছিল, আস্তে আস্তে ওর রাগটা কমে যায়। এরপরেই উপলব্ধি করতে পারে যে জাংকুক তেকে অনেক জোরে মেরেছে। জাংকুক বুঝতে পারলো তেকে এভাবে মারাটা উচিত হয়নি, কারণ এখানে তো তের কোনো দোষই নেই। অনেক হয়েছে তেকে শাস্তি দেওয়া, আর এভাবে থাকতে পারবে না জাংকুক। তাই তো তের কাছে ক্ষমা চাওয়ার জন্য রুমের দিকে পা বাড়ালো। গিয়ে দেখে তে তো গালে হাত দিয়ে এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তেকে কান্না করতে দেখে জাংকুকের বুকের পা পাশে চিনচিন করছিল, কারণ জাংকুক তো তেকে অনেক ভালোবাসে। কিভাবে পারলো তেকে এভাবে মারতে? তখন জাংকুক তের কাছে গিয়ে বলতে লাগলো, বেশি জোরে লেগেছে, দেখি কোথায় লেগেছে। একদম আমার সাথে আদিক্ষেতা করতে আসবে না, তোমরা সবাই পচা। ও কারণে কেন মারলে আমাকে? সরি, আমার ওই জানোয়ারটার উপর রাগ উঠে গিয়েছিল তাই তোকে মেরে দিয়েছি। ওই জানোয়ারটাকেও ছাড়িনি আমি। তোমার এখন যারটার উপর রাগ উঠবে আর তুমি আমাকে ধরে মারবে নাকি? সরি, আর কখনো এরকম করবো না, সত্যি বলছি, প্রমিস। তোমার প্রমিসের খাতায় আগুন। আমি তো জানি তুমি আমাকে টর্চার করার জন্য বিয়ে করেছো। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? ও রিয়েলি? আমি তোকে শুধু কষ্ট দেওয়ার জন্য আর টর্চার করার জন্য বিয়ে করেছি। আমি তোকে ভালোবাসি না, একটু ভালোবাসি না। ভালোবাসলে কি অন্যের জন্য আমাকে মারতে পারতে? কখনোই মারতে পারতে না। যে ছেলে তার বউ বাসায় একা আছে বলে অফিসের সব কাজ ফেলে বাসায় চলে আসে, বউয়ের কথা সব শোনে, যে ছেলে তার বউয়ের হাতে সেদ্ধ আলু পোড়া ভাত তৃপ্তি সহ করে খেয়ে ফেলে, সেই ছেলেটা তোকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য আর টর্চার করার জন্য বিয়ে করেছে, এটাই তুই ভাবছিস? তে জাংকুকের কথা শুনতে তে একটু নড়ে চড়ে উঠলো। জাংকুক যে তেকে অনেক ভালোবাসে সেটা তে খুব ভালো করে জানে। তবে আজকে থাপ্পড়টা দেওয়ার পর তের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তোকে আমি একটু ভালোবাসি না, তাই না? তুই আমার কাছ থেকে মুক্তি চাস? আচ্ছা যা, তোকে আমি মুক্তি দিয়ে দিব। তোকে আর আমার কাছে থাকতে হবে না। কিভাবে মুক্তি দেবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মুক্তি দেব, তোকে আমার কাছে সারা জীবনের জন্য সরিয়ে দেব। তোকে আর আমার মুখটা দেখতে হবে না। আর কেন যাবি না? তুই তো আমাকে সহ্য করতে পারিস না। কে বলেছে আমি তোমাকে সহ্য করতে পারি না? সহ্য না করলে কি এতদিন ধরে এখানেই আছি নাকি? তুমি কেন ওই জানোয়ারটার জন্য আমাকে মারলে? বলছি তো সরি, আর কখনো এমন করব না। তাহলে এই কয়েকদিন কেন আমার সাথে এরকম করেছো? কারণ তুই একটা ছেলের সাথে টাইম স্পেন্ড করেছিস, তার জন্য তোকে শাস্তি দিয়েছি এই কয়দিন। আমি জানতাম নাকি ও এতটা খারাপ? আমাকে কিডন্যাপ করার চেষ্টা করবে। যা হওয়ার হয়ে গেছে তে, প্লিজ জান, তুই আমার সাথে আর এরকম করিস না। আমি তোকে বিয়ে করেছি তোর সাথে মারামারি ফাটাফাটি করার জন্য না। আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি, যার কারণে বিয়ে করেছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে বলো তুমি আমার সাথে আর কখনো খারাপ বিহেভিয়ার করবে না? করবো না তো বললাম, আর একটু খারাপ বিহেভিয়ার করবো না। আমাকে ভার্সিটিতে যেতে দেবে না? তুমি তো জানো আমি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করতে চাই আর অনেক বড় ফ্যাশন ডিজাইনার হতে চাই। তাহলে আমাকে কেন ভার্সিটিতে যেতে দিচ্ছ না? আমার কিছুদিন পরে এক্সাম। কেন ভার্সিটিতে যেতে হবে? বাসায় পড়লে হয় না? আমি কি ভার্সিটিতে পড়িনি? ভার্সিটিতে কি খুব পড়াশোনা হয়? আমি তো এক্সামের সব ফর্ম ফিল আপ করে দিয়েছি। সত্যি বলছো? আমাকে বলনি কেন? ইচ্ছে হয়নি তাই বলিনি। আমার অফিসে এখন কিছু জরুরি কাজ আছে তাই তোকে নিয়ে যেতে পারছি না। কয়েকদিন পর থেকে আমি তোকে ভার্সিটিতে দিয়ে আসবো আর আমি নিয়ে আসবো। সত্যি তো? তুমি না বললে আমাকে পড়তে দেবে না? আমার কথাতে কিছু যায় আসে নাকি? তুই যা বলবি তাই হবে। শয়তান লোক একটা। জাংকুকের কথাটা শুনে তে সঙ্গে সঙ্গে উঠে জাংকুককে জড়িয়ে ধরেছে এবং জাংকুক থেকে আস্তে করে জড়িয়ে ধরেছে। আই লাভ ইউ জাংকুক ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তের কথাটা শুনে জাংকুক শুধু একটু মুচকি হেসেছে কিন্তু কিছু বলেনি। তখনই তে একটু ধাক্কা দিয়ে বলে উঠলো, কি হলো? আই লাভ ইউ টু বলছো না কেন? হ্যাঁ, আই লাভ ইউ টু জান, আমি তোকে আমার থেকেও অনেক বেশি ভালোবাসি। সন্ধ্যার দিকে মিসেস জিন আর নামজুন সাহেব বাসায় ফিরে আসে। ফিরে আসতে তে তো সঙ্গে সঙ্গে ওদের কাছে দৌড়ে যায়। মামুনি, নানু কেমন আছে? হ্যাঁ মা, চিন্তা করিস না, এখন তোর নানু একদম ঠিক আছে। এমন সময় জাংকুকও সেখানে চলে আসে। তে জাংকুককে দেখে বলে ওঠে, মামুনি, বাবাই তোমার ছেলে আমাকে মেরেছে। তের কথাটা শুনে তো জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। আর এবার জিন তো জাংকুকের দিকে পুরো কুচকিয়ে তাকিয়েছে। কে মেরেছে আমার মেয়েকে? কেন মেরেছে? বাবাই, তোমার ছেলে আমাকে মেরেছে। কেন মেরেছে সেটা বলবো না, মেরেছে তাই বললাম। কি রে জাংকুক, তুই তেকে মারছিস কেন? আহা মো, মারিনি, আমি কি ওকে মারতে পারি বলো? মিথ্যা কথা বলেছে, সব মিথ্যা কথা। আমাকে অনেক জোরে থাপ্পড় মেরেছে। এই দেখো আমার গালে 5 আঙ্গুলের দাগ এখনো
বসে আছে, আমাকে এখনো জ্বালা করছে। তে কেন মেরেছে সেটা বলতো। কেন মেরেছি ওর কাছ থেকে শোনো, কেন মেরেছি ওই বোগম শালা। আমি বলছি কেন মেরেছে। এরপর তো তে একা একে তার শ্বশুর শাশুড়িকে সব কথা খুলে বলে। সব কথা শুনে তো আরেমে প্রচন্ড পরিমাণে রাগ হয়ে যায়। জিন তো এসব কথা ভাবতেই পারছে না। আগে কেন ফোন দিয়ে বললি না, ওর মা বাবাকে একদম ধুয়ে রেখে আসতাম, সাথে ওকেও। সকালে এই ঘটনা ঘটেছে তাই না? আমি সকালে বুগামকে দেখেছি ব্যান্ডেজ করে তারপর বাসায় গেছে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছে, বললো ও নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আগে বললে তোর ঠ্যাং আর হাতটা ভেঙে রেখে আসতাম। থাক মামনি, আর কিছু বলতে হবে না, তোমার ছেলে ওকে অনেক ধোলাই করেছে। সে না হয় খুব ভালো কাজ করেছে, কিন্তু তোকে কেন মেরেছে? সরি, আর কখনো কিছু বলবো না, ঠিক আছে? জাকুব, দেখে যদি তোকে আর কখনো কিছু বলা দেখছি না, তাহলে কিন্তু তুই আমার হাতে মার খাবি। ওকে ওকে বাবা, আর কখনো কিছু বলবো না তো বললাম। রাতে তো তে রুমেই বসেছিল। জাকুব রুমে আস্তে আস্তে তের কাছে বসতে বসতে বলল, জামাইকে বকা শুনে এখন খুব খুশি তাই না? কই বকা শোনালাম, আমি তো শুধু বললাম সবকিছু। আজকে যদি আমার বউকে টাচ করি তাহলে হালাল হবে না হারাম হবে? আর দেখি গালে কোথায় এখনো লাল হয়ে আছে, একটু আদর করে দেই। যাও তো জাঙ্কু ভাইয়া, এইসব কথা বলো না, আমার লজ্জা করে। ভাইয়া, একবার ভাইয়া বললে না একদম। একদম কি? হ্যাঁ একদম কি? বিয়ে করার সময় মনে আছিল না যে তোমার বউ তোমাকে ভাইয়া বলে ডাকবে? শালি, ভাই নাকি দেখাচ্ছি দাঁড়া তোকে। এই বলে জাঙ্কুক তেকে একটু জোর করে চেপে ধরেছে। তে বলে উঠলো, এই শালা, তুমি আমাকে একদম টাচ করবে না বলে দিলাম। কি বলি তুই আমাকে? বেশ করেছি, তুমি আমাকে শালি বলতে পারো আর আমি তোমাকে শালা বলতে পারি না। শালির ঘরের শালি। এবার বল, এই ঠোঁটে সেহন তোকে কয়বার চুমু দিয়েছিল? কি আজব, আমাকে দেখে কি তোমার এমন মেয়ে মনে হয় যে আমি একজনের প্রপোজ অ্যাকসেপ্ট করেছি বলে তাকে চুমু খাবো? চুমু খাসনি? তাহলে বল কি করেছিলি? আমি তো ওই ব্যাটার কখনো হাতই ধরিনি, আর যা করেছি তোমার জন্যই তো করেছি। আমি তোমাকে মেয়েদের সাথে ঘুরে বেড়াতে দেখেছি, তাই আমিও ছেলেদের সাথে ঘুরেছি। তাই বলে ওই শালার তুই হাত ধরবি? তোর এত সাহস হয় কিভাবে? তুমি কিন্তু একটু আগে আমাকে প্রমিস করেছো আমাকে আর বকবে না, আমার সাথে আর এরকম বিহেভিয়ার করবে না, তাহলে এখন কেন এমন করছো? বিকজ তুই আমার বউ আর আমি তোর সাথে যা ইচ্ছা তাই করতে পারি। এখন বল, আমি যদি তোকে স্পর্শ করি সেটা হালাল হবে না হারাম হবে? আমি কিছু জানি না। শালি বল বলছি। তুমি আগে এই ভাষা বাদ দেবে, তারপরে সবকিছু যা হবে হালাল হবে। ও আচ্ছা, তাহলে আমার শাড়িটা আজকে রাজি বুঝি? আবারও? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আজকে থেকে আমার বউকে আমি বেবি বলে ডাকবো। ওকে বেবি? না, এসব বেবি ফেবি আমি চাই না, তুমি আমাকে আমার নাম ধরেই ডাকবে। আর একবার শালি বললে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। তোকে বাপের বাড়ি যেতে দিচ্ছে কে? হ্যাঁ ছাড়ো, এভাবে ধরে রেখেছো কেন? শয়তান বজ্জাত বেটা একটা। আমি বজ্জাত তাই না? বজ্জাত কাকে বলে সেটা তোকে আমি আজকে বোঝাচ্ছি তারা। উফ জাঙ্কু ভাইয়া, প্লিজ ছাড়ো। একদম চুপ, কোনো কথা না। বাসর রাতের দিন বাসর করতে দিসনি। আজকে যদি একটা কথা বলিস না তাহলে খবর আছে। লজ্জা করে না খালাতো বোনের সাথে এসব করতে? অসভ্য। লজ্জা কেন করবে? আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করব। ছোটবেলা থেকে নেশা ধরে এসে এখন আমার থেকে পালাবি? তা তো হবে না। কে তোমাকে দেখে পালাচ্ছে? আমি কি তোমাকে দেখে ভয় পাই নাকি? তুমি বাপ না ভালো? আমি তোর একমাত্র বজ্জাত জামাই আর তুই আমার একমাত্র বউ। কথাটা বলেই জাকুব তেকে আরো কাছে টেনে নিয়েছে এবং তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। তে তো লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না জাকুবের দিকে। জাকুব কিছুক্ষণ থেকে পরখ করে ও ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। আর শুরু হলো হাজারো ভালোবাসার প্রচেষ্টা।